ওকে, সবাইকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা একদম শুরু থেকে যথাসময় কানেক্টেড হয়েছে কন্টেন্ট এবং শুরু থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করেছে। এখনো পর্যন্ত আমাদের মাশাআল্লাহ অনেক পার্টিসিপেন্ট আমি দেখতে পাচ্ছি আজকে। তবে একটা বিষয় আমরা একটু চেষ্টা করবো, সেটা হচ্ছে যে ক্লাসগুলো আমরা ভিডিওটা অন করে যখন করব তখন কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকবে। কারণ মর্নিং সেশনে আমরা প্রতিটা ক্লাসে যে পাচ্ছি, সেটা প্রোডাক্টস হোক বা আদার্স যে টপিকস হোক, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের শুধু যে বিজনেসের জন্য ইম্পর্টেন্ট তাই না, আমাদের লাইফস্টাইল মেনটেন করার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো আমরা সবাই সর্বোচ্চ মনোযোগের সাথে করবো। তাই যারা কানেক্টেড হয়েছেন, যারা এখন আমাকে শুনতে পাচ্ছেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু সবাই একটু উঠে বসে একটু ফ্রেশ হয়ে ভিডিওটা অন করে বসেন এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তো আজকে আমাকে কেউ বলতে পারেন যে আজকে আমাদের কি টপিকস এর উপর ক্লাস হচ্ছে? কার কি জানা আছে? প্রোডাক্ট about product. Production. ওকে, থ্যাংক ইউ জমিন ভাইকে ধন্যবাদ। যে আমাদের লাইফের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের হেলথ, হেলথ ম্যানেজমেন্ট, রাইট? হেলথটাকে মেনটেন করা বা সুস্থ থাকা। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ফিজিক্যালি সুস্থ না থাকছেন, সেটা আপনার বাহ্যিক শারীরিক সুস্থতা হোক বা ইন্টারনাল বডি অর্গানের সুস্থতাই হোক, আপনি নিজে পুরোপুরি যদি সুস্থ না থাকেন, সেক্ষেত্রে আপনার জীবনে যত কিছুই থাকুক না কেন, সুখ শান্তির যত এলিমেন্ট, যত কম্পোনেন্ট আপনার জীবনে থাকুক না কেন, আপনি কিন্তু কখনোই সেটা প্রপারলি এনজয় করতে পারবেন না বা প্রপারলি আপনি সেটাকে অ্যাবজর্ব করতে পারবেন না যদি আপনি ফিজিক্যালি আপনার ফিটনেসটা না থাকে বা আপনি যদি সুস্থই না। তাহলে সুস্থ থাকাটা আমাদের জন্য জরুরি কিনা? জি অবভিয়াসলি। ওকে, আমরা সবাই যারা আনন্দ সাউন্ড গুলো আমরা আনবো না, আমরা সবাই একটু নিজ নিজ জায়গা থেকে মিউট থাকার চেষ্টা করবো। শুধুমাত্র যখন আপনি কথা বলবেন আনমিউট করে কথা বলবেন, বাকি টাইমটা আপনি প্লিজ মিউট থাকবেন। তাহলে আমাদের স্বাস্থ্য নিয়ে একটা চমৎকার পার্ট আমাদের এনার্জি স্ট্রাকচার মেনটেন করছে এবং স্বাস্থ্যের উপর আমাদেরকে চমৎকার কিছু সেশন দিচ্ছে এনার্জি স্ট্রাকচার। এবং শুধু যে আমাদেরকে ট্রেনিং ক্লাস দিচ্ছে তাই না, আমাদের স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য ইউনাইটেড স্টেটস যে প্রোডাক্ট, যে ইন্ডাস্ট্রিটা রয়েছে আমাদের, আমি সবাই জানি যে আমাদের যে প্রোডাক্ট রিলেটেড যে ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রিটা কোথায় আছে? মালয়েশিয়াতে আছে, রাইট? জি 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 সেখানে কিন্তু আমাদের অসাধারণ অসাধারণ কিছু পণ্য সেখানে প্রডিউস করা হচ্ছে, যেগুলো আমাদের ফিজিক্যাল হেলথটাকে প্রপারলি মেনটেন করবে, রাইট? Right. জি তো আজকে মূলত আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে যে এই প্রোডাক্ট নিয়ে আমাদের এবং আমাদের ফিজিক্যাল হেলথ নিয়ে, বেসিক্যালি আমাদের ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি 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 আপু দেখা যায়। দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনাদের সবাইকে আজকের সেশনে আমি স্বাগত জানাচ্ছি। যদি আপনারা মোটামুটি অনেকে আমাকে চেনেন, তারপরেও যারা চেনেন না, তাদের উদ্দেশ্যে একদম সংক্ষেপে বলছি, আমি জিনা প্রজ্ঞা, ইউনাইটেড স্টার গ্রুপের একজন কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি এবং আপনাদের সেবা এই মুহূর্তে আমি নিয়োজিত আছি, যেখানে আমি আপনাদের প্রোডাক্ট, ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট এই পার্টটা নিয়ে আজকে ক্লাস নিচ্ছি। তো স্ক্রিন কি আমার স্ক্রিনটা ফুল স্ক্রিনে আসছে কিনা এটা একটু আমাকে কনফার্ম করবেন। না আপু আসলে আসলে না? আসছে না, আসছে আসছে এখানে ওকে, ফুল স্ক্রিন আসে নাই, জাস্ট আসছে কিন্তু বাম পাশের স্লাইড গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলে আপু ফুল আচ্ছা আসলে আচ্ছা, জাস্ট মিনিট।
এখন কি দেখা যাচ্ছে হোসেন? স্লাইড দেখা যাচ্ছে, বাম পাশে ভাইয়া। স্লাইড দেখা পরিষ্কার ক্লিয়ার। ফুল স্ক্রিন আসে নাই। হ্যাঁ, ইকরাম ভাই ফুল স্ক্রিন আছে কিনা একটু কনফার্ম করেন প্লিজ। জি 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 এবার ফুল স্ক্রিন। ওকে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে কোঅপারেট করার জন্য। তো সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার এই সেশন, যে সেশনটি অর্গানাইজ করেছে ইউনাইটেড স্টারস গ্লোবাল। মূলত ইউনাইটেড স্টারস গ্লোবাল কি আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য চমৎকার উদ্যোগ নিয়েছে যে প্ল্যাটফর্ম, আমাদের সেই প্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইউনাইটেড স্টারস গ্লোবাল। ইউনাইটেড স্টারস গ্লোবাল শুধুমাত্র যে আপনাকে আমাকে ফিনান্সিয়ালি ফ্রিডম করার জন্য ফিনান্সিয়াল সিস্টেম ডেভেলপ করছে তাই নয়, পাশাপাশি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখা বা মেন্টালি বা স্পিরিচুয়ালি সমস্ত অবৈধ ডেভেলপ রাখার জন্য এবং পারফেক্ট একটা মানুষ হিসেবে সম্পূর্ণরূপে সুখী সমৃদ্ধশালী মানুষ হিসেবে তৈরি করার জন্য সব রকম উদ্যোগ নিচ্ছে। এবং তার মধ্যে একটা চমৎকার উদ্যোগ হচ্ছে আমাদের এই মর্নিং এ যে ক্লাসটা আমরা করছি, মর্নিং ক্লাস। এবং এই মর্নিং ক্লাসে আমাদের একটা চমৎকার টপিক, সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট। তাহলে আমাদের যে ক্লাসটা আমরা সকালে করি মর্নিং ক্লাসটা, এটা তো আমরা সবাই জানি যে মর্নিং ক্লাসটার নাম কি, রাইট? যাচ্ছে। তাহলে এই মর্নিং ক্লাসে আমি যে পার্টটা আপনাদের সাথে নিচ্ছি, এই পার্টটা হচ্ছে ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট। তাহলে সবাই আমরা আজকের পর থেকে এটা জিজ্ঞেস করলে আনসারটা সঠিকভাবে পাবো কিনা সবার কাছ থেকে, যে আমাদের জি, আমাদের এই ক্লাসটা হচ্ছে ফিজিক্যাল হেলথ প্রোডাক্ট। physical health and product. ওকে, তাহলে ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট এই ক্লাসে আমরা ইতিপূর্বে আমাদের স্কিন কেয়ারের দুইটা চমৎকার প্রোডাক্ট নিয়ে হচ্ছে আলোচনা করেছি, সেখান থেকে ওই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা হেলথ কেয়ার একটা চমৎকার প্রোডাক্ট, সেটা নিয়ে কিছু আলোচনা করব, যার নাম হচ্ছে ডিটক্স স্কিন আর প্লাস। আমাদের অসাধারণ একটি পণ্য, যে পণ্যটির নাম হচ্ছে ডিটক্স স্কিন আর প্লাস। আমরা সবাই আমাদের ফোনের নামটা অবশ্যই নোট নিব এবং এটা আমাদের যেন সবারই মুখস্থ হয়ে যায়। আর আমাদের প্রোডাক্টটার নাম কি? ডিটক্স স্কিন আর প্লাস। প্লাস। এখন ডিটক্স স্কিন আর প্লাস এই যে আমাদের পণ্যটি, এই পণ্যটি হচ্ছে একটি ফুড সাপ্লিমেন্ট, আর যেটি হচ্ছে আমাদের হেলথ কেয়ার জন্য প্রযোজ্য। তাহলে হেলথ কেয়ারের ক্ষেত্রে কি প্রভাবটা ফেলছে, চলুন এই বিষয়টা আমরা একটু বোঝার বা জানার চেষ্টা করি। ডিটক্স স্কিন আর প্লাস, তাহলে নাম শুনে আমরা বুঝতে পারছি যে এখানে ডিটক্সিফিকেশন একটা বিষয় রয়েছে। এখন ডিটক্সিফিকেশনটা মূলত কি? ডিটক্সিফিকেশনটা মূলত হচ্ছে যে আমাদের বডিতে যে প্রচুর পরিমাণে টক্সিন জমা হয় বিভিন্ন কারণে, এই টক্সিন গুলোকে যখন আমরা রিমুভ না করি, যখন দিনের পর দিন বা বছরের পর বছর আমাদের বডিতে টক্সিন গুলো জমা থেকে যায়, তখন সেই টক্সিন থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে আমাদের বডিতে অনেক বড় বড় ডিজিজ হয়। যেমন অনেকের আপনার হার্ট ব্লক হয়ে যায়, কিডনিতে প্রবলেম হয়ে যায়, লিভার প্রবলেম হয়ে যায়। এই যে বিভিন্ন ধরনের মরণব্যাধি সমস্যাগুলো আমাদের হয়, এগুলো মূলত এই জন্য হয় যে আমাদের শরীরে যে টক্সিন গুলো জমা হয় বিভিন্ন ভাবে, আমাদের খাবারের মাধ্যমে, পানীয়র মাধ্যমে যে টক্সিন গুলো শরীরের ভিতরে প্রবেশ করে, সেগুলোকে আমরা আর কখনোই ক্লিন আপ করি না, সেগুলো এভাবেই শরীরের ভিতরে জমা থেকে যায়। তো জমা থাকতে থাকতে বছর পর বছর এভাবে থেকে কিন্তু আমাদের শরীরে মরণ ব্যাধি তৈরি করে, যেগুলো পরবর্তীতে আমাদের মৃত্যুর কারণ হয়। তাহলে এই মৃত্যুর হাত থেকে, মৃত্যু ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? শরীরের ভিতরে যে টক্সিন গুলো আছে সেগুলোকে আমাদের অপসারণ করতে হবে, টক্সিন গুলোকে শরীর থেকে বের করে দিতে হবে। তাহলে এই যে শরীরের ভিতর থেকে টক্সিন বের করার যে প্রসেসটা, এটাই হচ্ছে ডিটক্সিফিকেশন। অর্থাৎ ডিটক্সিফিকেশন হচ্ছে আপনার শরীরের ভিতরে যে টক্সিন বা বিষাক্ত যে সাবস্টেন্স গুলো রয়েছে, সেগুলোকে সম্পূর্ণরূপে ক্লিন আপ করাটাই হচ্ছে ডিটক্সিফিকেশন। তাহলে সবাই আমরা ডিটক্সিফিকেশনটা ক্লিয়ার হয়েছি? জি 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 জি। ওকে, এটা আমরা সবাই সুন্দর করে নোট করে ফেলবো যেন নেক্সট ক্লাসে আমরা বলতে পারি। তো বন্ধুরা, আমরা জানি যে আমাদের যে এজিং প্রসেসটা, যে বার্ধক্যের জনিত আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের
আপনার বার্ধক্য জি প্লিজ একটু আপনারা দায়িত্বশীলতার সাথে এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা একটা পাবলিক ক্লাস হচ্ছে, যেখানে দেশ থেকে শুধু না, দেশের বাইরে থেকেও কিন্তু অনেক পার্সনটা কানেক্টেড আছে। তো এই জায়গায় আমরা একটু এই বিষয়গুলো মেনটেন করবো। সবাই নিজের জায়গা থেকে একটু মিউট রাখবেন। তাহলে আমরা কি বলছিলাম, যে আমাদের বয়সের সাথে সাথে যে এজিংটা হয়, এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, রাইট? যত আমাদের বছর পর বছর আমাদের বয়স বেড়ে যাচ্ছে, বয়সটা বাড়ার সাথে সাথে কিছু শারীরিক পরিবর্তন কিন্তু ন্যাচারালি আমাদের শরীরে চলে আসে। যেমন কি কি পরিবর্তন আসে? পরিবর্তনগুলো হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে আপনার স্কিনটা হয়তো রিঙ্কেলস পড়ে যাচ্ছে, বা স্কিনটা ঝুলে যাচ্ছে, স্কিনটা ডে বাই ডে হচ্ছে যে কুঁচকে যাচ্ছে, আপনার চুলগুলো আস্তে আস্তে ধূসরবর্ণ হয়ে যাচ্ছে, শরীরটা আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু ন্যাচারাল প্রসেসে হয়, রাইট? মূলত Right. কেন হয় এগুলো, কেন হয় এগুলো হওয়ার পেছনে কারণটা হচ্ছে, শুধু যে বয়স বাড়ার কারণে হয় বিষয়টা কিন্তু তা না। অনেকেই দেখবেন আমাদের মাঝে অনেকে আছে যাদের বয়স ঠিকই বেড়ে গেছে, কিন্তু ওনাদের দেখে বা ওনাদের চালচলন দেখে বা ওনাদের যে বাইরের লুকটা, সেটা দেখে কিন্তু আপনি কখনোই বুঝবেন না যে তার বয়সটা আসলে এতটা হচ্ছে। দেখা যাচ্ছে যে ওনার বয়স হয়তো 50, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে 29 বছরের যুবক বা যুবতী। অনেকেই কিন্তু এই বিষয়টা ঘটে থাকে আমাদের মাঝে, রাইট? এখন এই যে কারো কারো এরকম বয়স বাড়ার আগেই কেউ হয়তো বৃদ্ধ হয়ে যাচ্ছে, আর কারো বড় বয়স অনেক হয়ে যাচ্ছে, কিন্তু সে তার ভিতরে বার্ধক্যটা হচ্ছে না। এটা কেন হয় মূলত? এটা হয় কারণ আমরা যে এনভায়রনমেন্টে থাকি বা আমাদের যে লাইফস্টাইলটা আমরা মেনটেন করি, এই বিষয়গুলোর যে এই মেনটেনেন্সের পার্থক্যের কারণেই আমাদের মানুষের ভিতরে এই পার্থক্যগুলো হয়েছে। যে কারো কারো হয়তো 30 বছর বয়সে তাকে মনে হয় 50 বছরের বুড়ো, আবার কারো কারো 50 বছর বয়স হলেও তাকে মনে হয় 30 বছরের যুবক বা যুবতী, রাইট? এরকম আমরা কি দেখেছি আমাদের নিজেদের মাঝে, যে অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারপরেও তাকে ইয়াং লাগছে, এরকম কি আমরা পেয়েছি? আছে, অনেক আছে, দেখেছি। যে আমাদের আশেপাশে কিন্তু অনেক আমরা এরকম পাই। অনেক আছে, অনেক আছে, অনেক আছে। আবার এরকম দেখা যায় যে আমাদের বয়সটা খুব বেশি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম সে একেবারে বয়স্কদের মানুষদের মতো, চেহারা ছোট বয়স্ক মানুষের মতো, তার আচার আচরণ সব একদম বুড়ো মানুষের মতো হয়ে গেছে। এরকমও কিন্তু আমরা দেখি, তাই? তাহলে জি, এগুলো মূলত আমাদের যে জন্য হয়, সেটা হচ্ছে মেইনলি আমাদের যে লাইফস্টাইলটা আমরা মেনটেন করি, অর্থাৎ আমাদের যে কখন ঘুমাচ্ছি, কি খাচ্ছি, কখন খাচ্ছি, কিভাবে খাচ্ছি, বা যে পানীয়টা আমাদের শরীর প্রয়োজন সেটা কিভাবে নিচ্ছি, এলিমেন্ট গুলো যা যা প্রয়োজন তা পারফেক্টলি নিচ্ছে কিনা, বা লাইফস্টাইলটা আমরা কখন ভোরবেলা উঠে এক্সারসাইজ করা বা সময় মতো সবকিছু করা, এই যে বিষয়গুলো, এগুলো যারা প্রপারলি মেনটেন করতে পারে, তারাই হচ্ছে এজিংটাকে কন্ট্রোল করতে পারে। ন্যাচারাল যে এজিংটা হয়, এজিং ন্যাচারালি যে পরিবর্তন গুলো আসে, সেগুলোকে স্লো ডাউন করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবার সর্বপ্রথম যেটা করতে হবে, যে কোনো ফিজিক্যাল আপনি যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যান, সর্বপ্রথম আপনার যেটা জরুরি সেটা হচ্ছে লাইফস্টাইলটাকে সঠিকভাবে মেনটেন করা প্রয়োজন। তো কিভাবে এটা আমরা মেনটেন করবো? To age well, one should eat right, stay active, keep the mind busy, and use supplement. আমাদের বয়সটাকে ঠিকভাবে ধরে রাখার জন্য যেটা করতে হবে আমাদেরকে, নাম্বার 1 হচ্ছে সঠিক খাবারটা আমাদের খেতে হবে। নাম্বার 2 হচ্ছে নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। অর্থাৎ এই যে আমাদের মধ্যে এখন অনেকেই এই মুহূর্তে আমাদের সকালে ক্লাসটাতে ভিডিওতে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না? কারণ শরীরটা একটু অলস হয়ে, একটু অলসতা নিয়ে আপনি হচ্ছে হয়তো বেডে শুয়ে শুয়ে ক্লাসটা করছেন, আপনার উঠতে ইচ্ছে করছে না। এই যে শরীরটাকে আপনি যে আলসতাটাকে শরীরের ভিতরে প্রশ্রয় দিচ্ছেন, এই যে শুয়ে থাকছেন, শরীরটাকে অ্যাক্টিভ করছেন না, আপনি জানেন এই কাজটাই আপনাকে অনেক বছর বয়স্ক করে দিচ্ছে। আপনি একটা ইয়াং ছেলে বা মেয়ে, আপনি বিছানায় শুয়ে আছেন, সময় মতো ভোরবেলা আপনি উঠছেন না, যে টাইমটাতে আপনার ওঠার কথা। এই যে আপনার এই অ্যাক্টিভিটিটা, এটাকে কিন্তু আপনাকে অনেক বছর বয়স্ক করে দিচ্ছে, যেটা আপনি নিজেরাও জানেন। তারপর দেখেন যে আমাদের লাইফস্টাইলটাকে আমরা যদি অ্যাক্টিভ রাখি, একটা হচ্ছে অ্যাক্টিভ রাখা, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে মাইন্ডটা, সেটাকে বিজি রাখা।
কারণ আপনি যখন কোনো কাজ করবেন না, অলস বসে থাকবেন, তখন আমরা ইসলাম ধর্মে একটা কথা আছে যে অলস মস্তিষ্ক শয়তানের আখড়া, রাইট? এই কথাটা আমরা মোটামুটি অন্তত সবাই জানি। যে আপনি যখন কোনো ধরনের কাজকর্ম না করে এমনিতেই শুয়ে বসে সময় পার করছেন, আপনার মনটা যখন বিজি থাকছে না, তখন বিভিন্ন ধরনের কুচিন্তা, খারাপ টেনশন কিন্তু আপনার মনে চলে আসে, রাইট? আর খারাপ খারাপ অনেক বিষয়, অনেক চিন্তা ভাবনা বা অনেক অ্যাক্টিভিটি আপনার ভিতরে চলে আসে, এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের এজিং এর ক্ষেত্রে অনেক ইফেক্ট করে। আমরা অনেকে হয়তো ভাবি যে খারাপ চিন্তা কিভাবে এজিং কে ইফেক্ট করে। হ্যাঁ, করে। আপনি নিজেও বুঝতে পারেন না, যখন আপনি কোনো কিছু নেগেটিভ চিন্তা করেন, তখন সেটা আপনার জিনের উপর এফেক্ট করে, আপনার ডিএনএ এর উপর এফেক্ট করে, এবং সেটাও কিন্তু এজিং এর কাজটাকে অনেক বেশি ত্বরান্বিত করে, আপনাকে বুড়িয়ে দেয়। তাহলে আমরা এখন থেকে এই বিষয়গুলো মেনটেন করবো। নাম্বার 1 হচ্ছে সঠিক খাবারটা খাবো সঠিক সময়ে। নাম্বার 2 হচ্ছে সব সময় অ্যাক্টিভ থাকবো, আলস্যকে মোটেও প্রশ্রয় দিব না। নাম্বার 3 অবশ্যই আমরা এমন ভাবে বিজি থাকবো যেন আমাদের মনটা সবসময় কাজের মধ্যে বিজি থাকে, কোনো ধরনের আজে বাজে চিন্তার কোনো সুযোগ যেন না পায়, রাইট? তাহলে এই বিষয়গুলো আমরা মেনটেন করবো, এবং সেই সাথে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে কিছু সাপ্লিমেন্ট আমরা ইউজ করবো, যে সাপ্লিমেন্ট গুলো এন্টি এজিং এর কাজ করে। এরকম কিছু সাপ্লিমেন্ট, কিছু খাবার খাওয়ারও সাপ্লিমেন্ট আছে, কিছু আবার ইউজ করার সাপ্লিমেন্ট আছে। এই সাপ্লিমেন্ট গুলো আমরা রেগুলার ইউজ করবো। সো যাই হোক, however today's busy lifestyle and reliance on fast food result in unbalanced diet lacking fiber. তাহলে এখনকার যুগে আমরা যেটা দেখতে পাই, যে আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা কমন বিষয়, সেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে ফাস্ট ফুডের উপর ডিপেন্ডেন্ট। আমরা কিন্তু হিউজ পরিমাণে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, এই খাবারগুলোর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকি, যেগুলো অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের যে খাবারের যে ফাইবারটা প্রয়োজন, যে ফাইবারটা আমাদের শরীরে প্রবেশ করার ফলে আমাদের খাদ্য হজমের কাজে করে, বা আমাদের স্কিনের যে প্রবলেম গুলো সেগুলো সলভ করতে কাজ করে। বা সোজা কথা যদি এক কথা বলি, যে এন্টি এজিং এর জন্য ফাইবারটা একদম অপরিহার্য একটা উপাদান, এবং সেই জায়গাটায় একটা বড় রকমের ল্যাকিং হয়ে যায় যখন আমরা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড মেনটেন করি। অনেক বেশি ফাস্ট ফুড যখন খাই, তখন আমাদের কিন্তু এই জায়গাটা একটা বড় ধরনের ল্যাকিংস তৈরি হয়ে যায়, এবং তার ফলশ্রুতিতে কি হয়, তার ফলশ্রুতিতে আমাদের কিছু ডিজিজ আমাদের শরীরে তৈরি হয়, যেমন কোলন আলসার, তারপর হচ্ছে আমাদের কনস্টিপেশন, ইভেন কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার পর্যন্ত হচ্ছে। এই এই ধরনের অসুস্থতাগুলো আমাদের কিন্তু শরীরে চলে আসে যখন আমরা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বা এই ধরনের খাবারগুলো খাই, যে খাবারগুলো আমাদের শরীরে ভালো কোনো উপাদান আমাদের শরীরে প্রোভাইড করে না, রেদার আমাদের শরীর আমাদের যে ডায়েটটাকে সেটাকে আনব্যালেন্সড করে দেয়। তাহলে আমরা আজকে থেকে এই বিষয়গুলোতে আমরা সতর্ক হব কিনা, জাঙ্ক ফুড আমরা পরিহার করবো বা ফাস্ট ফুড পরিহার করবো, এবং সঠিক খাবার, কোন খাবারগুলো আমাদের খাওয়া প্রয়োজন সেই খাবারগুলো, যেমন ভেজিটেবলস, ফ্রুটস, এই ধরনের খাবারগুলো আমরা বেশি বেশি খাবো, এবং ঠিক সময় মতো, ঠিক পরিমাণ মতো খাবো, রাইট? এই কাজগুলো আমরা করতে পারি ইনশাল্লাহ আজকে থেকে। ইয়েস। ওকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ। মেনটেন করবো। এখন যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে কনস্টিপেশন এন্ড স্কিন এজিং এর ক্ষেত্রে কি কি আসলে কারণগুলো রয়েছে। আমরা সবাই কি নোট করছি কিনা বিষয়গুলো? সবাই কি নোট নিচ্ছি? ওকে, জি জি। ঠিক আছে। তাহলে কনস্টিপেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের শরীরে, এবং এটা থেকে কিন্তু এই প্রবলেমটার কারণে কিন্তু আদার্স অনেক প্রবলেম হয়ে যায়। আমরা কিন্তু এই বিষয়গুলা একেবারেই ডিপলি কখনো জানি না বা আমরা চেষ্টা করি না, যে আপনার যখন শরীরের যে ফুড প্রসেসিংটা, পরিপাক ক্রিয়াটা, এটা যখন প্রপারলি হচ্ছে না, তখন কিন্তু আলটিমেটলি আপনার নানান ধরনের যে ডিজিজ, যে অসুখ বিসুখ সেগুলো হচ্ছে। ইভেন আপনার যে স্কিনের যে প্রবলেম গুলা, সেগুলোও কিন্তু অনেক বেশি ইফেক্ট করে আপনার যে পরিপাক ক্রিয়া, সেটা যদি সঠিক না হয়। অর্থাৎ সঠিক না হলে আমাদের কি হয়, কনস্টিপেশনের যে প্রবলেমটা হয়, এবং সেই প্রবলেম থেকে আমাদের স্কিনের অসংখ্য প্রবলেম কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে আমাদের অবশ্যই আগে এই বিষয়টা জানতে হবে
যে কনস্টিপেশন বা স্কিনের যে এজিং প্রবলেমটা সেগুলো কি কি কারণে হচ্ছে। তো অনেক কারণেই হয়ে থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণে এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। যেমন আপনার ইউভি লাইট। ইউভি লাইট সম্পর্কে আমরা সবাই তো জানি, ইউভি লাইট মানে কি? সূর্যরশ্মি, যেটা হচ্ছে ওর থেকে যখনই আমরা বের হই তখন সূর্যের ছোঁয়ায় আমরা ইউভি লাইটটা পেয়ে যাই, রাইট? এখন এই যে Right. লাইটটা এখানে এখানে কিন্তু আমাদের ভিটামিন ডি ডি যে আমরা আমাদের শরীরের প্রয়োজন, সেটা কিন্তু আমরা মূলত ইউভি লাইট থেকেই পাই। কিন্তু এই ভিটামিন ডিটা যখন আমরা রিসিভ করছি ইউভি লাইট থেকে, তখন কিন্তু এখানে একটা বিষয় চলে আসে যে আপনার যখন ভিটামিন ডিটা কম হয় শরীরে তখনও প্রবলেম হয়, আবার ভিটামিন ডিটা যখন এক্সেস হয়ে যায় এখন উঠছো প্রবলেম হয়। ব্রাশ করছো জি, একটু মিউট রাখবেন সবাই। তাহলে যখন আমাদের ভিটামিন ডিটা হচ্ছে সীমিত, যেটা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পাচ্ছি না, তখনও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম বা শারীরিক প্রবলেম হয়। আবার ভিটামিন ডিটা যখন এক্সেস হয়ে যায় না, তখনও কিন্তু এই প্রবলেম গুলো হওয়া যায়। কিভাবে? ভিটামিন ডিটা যখন অনেক বেশি এক্সেস হয়ে যায় তখন সেটা কিন্তু আমাদের অন্ত্রের উপর গিয়ে ইফেক্ট করে, এবং অন্ত্রের উপর যখন ইফেক্ট করে তখন আমাদের পরিপাক ক্রিয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটার মধ্যে একটা বড় রকমের বাইন্ডিং চলে আসে বা বড় রকমের বাধাগ্রস্ত হয়, এবং যার ফলে আমাদের এই কনস্টিপেশন হয়, এবং যার ফলে আমাদের শরীরের ভিতরে যে টক্সিন গুলো যে বের করার যে প্রসেসটা সেটাও কিন্তু ব্যাহত হয়, এবং যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের স্কিনের যে প্রবলেম, এই প্রবলেম গুলো আমরা ফেস করি। তাহলে ইউভি লাইট এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে। ঘর থেকে যখন বাইরে যাব তখন আমরা ভালো মানের কোনো একটা যে আপনার কি বলে এটাকে, যে সানস্ক্রিন, এই বিষয়গুলো আমরা ইউজ করব। এবং সব থেকে ভালো হচ্ছে আমাদের কোম্পানির যে কিছু প্রোডাক্ট আমি দেখিয়েছিলাম, আমাদের সিরাম, আমাদের ক্লিনজার, এইগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কিন্তু কোনো ধরনের ইউভি লাইট রিলেটেড কোনো প্রবলেম থাকবেই না বা প্রবলেম ইফেক্ট করতে পারবে। দেন আমাদের সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে স্ট্রেস আর এংজাইটি। আমাদের জীবনে স্ট্রেসটা কিন্তু একেবারে কমন, বিশেষ করে এখনকার জামানায় তো একেবারে বলবো যে একটা ছোট্ট শিশু বাচ্চা তার জীবনে কিন্তু স্ট্রেস রয়েছে, রাইট? শুধু যে বয়স্ক মানুষের জীবনে স্ট্রেস রয়েছে তা কিন্তু না, একটা ছোট্ট শিশু তার জীবনেও কিন্তু স্ট্রেস এন্ড এংজাইটি রয়েছে। যেমন এই মুহূর্তে আমাদের সারা বিশ্বব্যাপী একটা ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিবেশ চলছে ইসরায়েলে বা গাজাতে। তো ওই জায়গায় আমরা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখছি যেখানে ছোট ছোট শিশু বাচ্চাগুলো তারা কি ভয়াবহ সিচুয়েশনের মধ্যে আছে। কারো হয়তো ফ্যামিলির কেউ বেঁচে নেই, কারো হয়তো কে একজন আছে, বা ছোট শিশু বাচ্চাগুলো তারা ধ্বংসাবশেষের মধ্যে পড়ে আছে। এই যে এরকম ছোট্ট বয়স থেকে এরা এই বিষয়গুলো দেখে বড় হচ্ছে, আপনারা বলুন তো এই শিশুগুলো কি স্ট্রেসে আছে না? ভয়াবহ মেন্টাল স্ট্রেসে থাকছে না এরা? Yes. এই যে স্ট্রেস, এটা শুধু ওদের ক্ষেত্রে তো ভয়ঙ্কর, ওই ওই কান্ট্রিতে তো এটা ভয়ঙ্কর, এর বাইরেও কিন্তু সারা পৃথিবীতে এখন আমরা যে লাইফস্টাইল গুলো মেনটেন করি, আমাদের যে প্রযুক্তির কল্যাণ, যেমন কল্যাণ আছে, প্রযুক্তি কিছু কিছু ডিমেরিটসও আছে। তার মধ্যে দেখা যায় যে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা এমন কিছু বিষয়, এমন কিছু লাইফস্টাইল মেনটেন করছি যেগুলো কিন্তু আমাদের ভেতরে অনেক বেশি স্ট্রেস আর অ্যাংজাইটি নিয়ে আসছে। তাছাড়া আমাদের এটা ছাড়াও আমাদের যে বিভিন্ন ধরনের জীবনযাপনের বিভিন্ন ধরনের প্রবলেম গুলো আমরা ফেস করি, সেখান থেকে আমাদের কিন্তু জেনারেলি স্ট্রেস তো চলেই আসে। আর এই স্ট্রেস গুলোর কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে এন্টিএজিং এর প্রবলেম গুলো এবং কনস্টিপেশনটাও কিন্তু এটার কারণে হয়ে থাকে। এখন যখন আপনি স্ট্রেসে থাকছেন তখন কিন্তু আপনার স্ট্রেসটা কিন্তু আপনার হজমের উপর ইম্প্যাক্ট করে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে স্ট্রেসে যখন থাকবেন তখন কিন্তু আপনার খাদ্য হজম ক্রিয়াটা সঠিকভাবে হবে না, পরিপাক ক্রিয়াটা সঠিকভাবে হবে না, এবং তার ফলশ্রুতিতে আপনার কি হবে? কনস্টিপেশন হবে, বিভিন্ন ধরনের প্রবলেম হবে, এই স্কিনের প্রবলেম হবে। তাহলে আমরা এখন থেকে যেটা করব, সব সময় নিজেকে স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করব। কারণ লাইফে যে প্রবলেম গুলো আছে, প্রবলেম ছাড়া তো কারোরই লাইফ না।
সবার লাইফে কিছু না কিছু প্রবলেমস আছে এবং এগুলো সবসময় থাকবে। প্রবলেমস আমাদের লাইফের একটা পার্ট। প্রবলেম গুলোকে আমরা ওভারকাম করে রিল্যাক্স লাইফটাকে যেন লিড করতে পারি, এরকম ভাবে নিজেকে পজিটিভ মেন্টালিটি দিয়ে নিজেকে তৈরি করবো। দেন নাম্বার 3 পয়েন্টে হচ্ছে আমাদের আনহেলদি লাইফস্টাইল। আনহেলদি লাইফস্টাইল যেটা অলরেডি আমি শেয়ার করেছি, যে আমরা যে লাইফস্টাইলটা মেনটেন করি সেখানে আমাদের কি খাচ্ছি, কখন খাচ্ছি, কি কি খাওয়া উচিত, এই বিষয়গুলো আমরা একেবারেই কিন্তু কেয়ার করছি না। যখন মনে চাইছে ঘুমিয়ে যাচ্ছি, যখন মনে চাচ্ছে ঘুম থেকে উঠছি। কেউ হয়তো দুপুর 12টার সময় ঘুম থেকে উঠছে, রাতের বেলা হয়তো লেট করে ঘুমাতে যাচ্ছেন। কেউ হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার উঠে প্রচুর পরিমাণে কার্বস খাচ্ছেন, ফ্রুটস খাচ্ছেন না, ভেজিটেবলস খাচ্ছেন না, বা ফাইবার রিলেটেড যে খাবারগুলো সেগুলোকে আপনার পছন্দ করছেন না। তো ইভেন সেই সাথে যেটা দেখা যাচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বা বাইরের খাবারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। আর এই যে লাইফস্টাইল আমরা ঘুম খাওয়া নিয়ে এই যে লাইফস্টাইল গুলো মেনটেন করছি, আর এক্সারসাইজটা এখন বলতে গেলে আমরা ম্যাক্সিমাম মানুষ করি না, সময়ই হয় না। তাহলে এই যে বিষয়গুলো আমরা মেনটেন করি, লাইফস্টাইলটাকে এত বাজেভাবে মেনটেন করছি, এটা ফলশ্রুতিতে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে। কনস্টিপেশন হচ্ছে এবং স্কিন এজিং এর প্রবলেমটা কিন্তু এটা থেকেও হচ্ছে। দেন নাম্বার 4 এ রয়েছে আমাদের ইটিং হ্যাবিট। তাহলে ইটিং হ্যাবিটটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ঘুরে ঘুরে বারবার কিন্তু আমাদের এই পয়েন্টটা আসছে। আমরা সবাই আমাদের ইটিং হ্যাবিটটা নিয়ে অনেক বেশি সতর্ক হব। কারণ ফুড ফুড যে আপনি গ্রহণ করছেন সেটাতে আপনার কি কি উপাদান রয়েছে সেটা আদৌ আপনার শরীরের জন্য ভালো ইফেক্ট করছে না খারাপ ইফেক্ট করছে। শুধু মুখের স্বাদের জন্য আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু শরীরে কি ইফেক্ট করছে সেটার দিকে কারো কোনো নজরই দিচ্ছে না কেউ। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে অনেক বেশি সতর্কতার সাথে মেনটেন করতে হবে। ইটিং হ্যাবিটের ক্ষেত্রে যে খাবারগুলো প্রচুর পরিমাণে ভাইটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, যেমন প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার, এ বি জাতীয় খাবার, যেমন আমাদের বিভিন্ন কালারফুল ফ্রুটস বা ভেজিটেবলস, এই ধরনের যে খাবারগুলো, যেমন ক্যারট, তারপর হচ্ছে আপনার ব্রুকলি, এই ভেজিটেবল ভিতরে আপনার হচ্ছে যে আহ বিভিন্ন ধরনের ফ্রুটস এর মধ্যে রয়েছে আপনার দেশীয় যে ফ্রুটস গুলো রয়েছে, এগুলো আমরা ম্যাক্সিমাম আমাদের যে দেশীয় ফ্রুটস গুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল সমৃদ্ধ হয়। আমরা কিন্তু অনেকেই এই একটা ভুল ধারণা থাকি যে ফ্রুটস, ভালো ফ্রুটস বলতে আমরা মনে করি যে বিদেশি ফ্রুট গুলো খেতে হবে। না, আমাদের যে দেশীয় ফ্রুটস গুলো রয়েছে যেগুলো কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল আমরা হাতের কাছে পেয়ে যাই, অনেকের বাড়িতে হয়তো গাছও রয়েছে, ফলের গাছ রয়েছে, বা অনেক ইজিতে আমরা পেয়ে যাই। এই ফ্রুট গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস এবং মিনারেলস রয়েছে, অনেক পরিমাণে এলিমেন্টস রয়েছে যেগুলো আমাদের শরীরে প্রচুর ফাইবার প্রোভাইড করে বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে। তাহলে আমরা খাদ্য তালিকায় এই ধরনের খাবারগুলো রাখবো: সবুজ রঙের শাকসবজি বা বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি, তারপর বিভিন্ন ধরনের ফ্রুটস এবং প্রচুর পরিমাণে সাদা পানি। তাহলে এই জিনিসগুলো আমরা মেনটেন করব, যেটা হচ্ছে ইটিং হ্যাবিটস এ আমরা রাখবো। এবং এটা আমাদের এই ইটিং হ্যাবিটসটা যখন ডেভেলপ করবো তখন নেচারালি কিন্তু আমাদের যে কনস্টিপেশনের প্রবলেম বা আদার্স যত প্রবলেম আছে এগুলো নেচারালি কিন্তু রিমুভ হয়ে যাবে অনেকটা। এরপর ফাইনালি হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট, যেটা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা এই মুহূর্তে এই ক্লাসের সাথেও সম্পৃক্ত। এই ক্লাসে মাত্র অল্প কিছু ব্যক্তি যারা আমরা ভিডিওতে থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারছেন, যেমন আমাদের মুর্শিদ ভাইকে আমি দেখতে পাচ্ছি সুন্দর করে বসে উনি ক্লাসটা করছেন। আমাদের লাইভ টিমে ইব্রাহিম ভাইকে দেখতে পাচ্ছি, উনি সুন্দর করে বসে ক্লাসটা করছেন। কিন্তু এই মুহূর্তে ম্যাক্সিমাম পার্টে এই ক্লাসের ম্যাক্সিমাম পার্ট অফ নাম্বারিং যারা কি করছেন, শুয়ে শুয়ে ক্লাসটা করছেন, রাইট? তাহলে এই যে আমরা ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি, এই শুয়ে থাকার কারণ কি? আপনি সকালবেলা সঠিক সময় ঘুম থেকে ওঠেননি, আপনি এক্সারসাইজ করেননি, আপনি প্রেয়ারটা হয়তো করেছেন কিনা আই ডোন্ট নো। তাহলে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো, এই অ্যাক্টিভিটি গুলো সঠিকভাবে পরিচালনা না করার জন্য আমাদের কিন্তু দেখা যায় আপনি হয়তো ভালো খাবার খাচ্ছেন, খাওয়ার পরেও আপনার বদহজম হচ্ছে, আপনার অ্যাসিডিটি হচ্ছে, এই প্রবলেম গুলো হচ্ছে। কেন হচ্ছে? কারণ আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা নাই। আপনি সারাদিন শুয়ে বসে থাকেন। শুয়ে বসে থাকলে শরীর যদি মুভমেন্ট না হয় তাহলে কখনোই আপনার খাবারের সঠিক পরিপাক্রিয়া হবে না। এটা আপনারা খুব ভালো করে এই পয়েন্টটা নোট আউট করবেন। কেউ কেউ আছেন যে ফুড হ্যাবিট গুলো খুব ভালোভাবে মেনটেন করছেন,
খুব ভালো ভালো মানের খাবার খাচ্ছেন, ভাইটামিন মিনারেল সমৃদ্ধ অনেক ভালো ভালো খাবার খাচ্ছেন, কিন্তু এসব খাবার পরও অনেকেই কিন্তু কমপ্লেন থাকে যে আমি তো ভালো খাবার খাচ্ছি, তারপরও আমার অ্যাসিডিটি কেন হচ্ছে, তারপরও আমার এই প্রবলেম গুলো কেন হচ্ছে। হচ্ছে কারণ আপনি আপনার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিটা সেটাকে মেনটেন করছেন না, আপনার ফিজিক্যাল মুভমেন্টটা হচ্ছে না, প্রপারলি যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে না, এবং সেটার কারণে ফলশ্রুতিতে আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলো হচ্ছে, অসুস্থতাগুলো হচ্ছে, কনস্টিপেশন এবং স্কিন অ্যাজিং এ এই প্রবলেম গুলো হচ্ছে। তাহলে কজেস অফ কনস্টিপেশন এন্ড স্কিন অ্যাজিং, আমাদের কনস্টিপেশন এবং স্কিন এজিং এর যে রিজন গুলো, যে কজ গুলো রয়েছে, সেই কজ গুলো আমরা সবাই ক্লিয়ার হয়েছে কিনা? আমরা সবাই জি ক্লিয়ার কজ গুলো? জি ওকে, জি সবাই ম্যাম নোট করেছি? জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার আমরা নেক্সট যে বিষয়টা দেখব, যে কোন কোন ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের প্রয়োজন। তাহলে ইনগ্রেডিয়েন্টস গুলো যা যা আমাদের প্রয়োজন, আমরা সবাই একটু ইনগ্রেডিয়েন্টস গুলোর নামগুলো দ্রুত সবাই একটু নোট নেব। নাম্বার ওয়ান হচ্ছে স্করবিক অ্যাসিড, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আহ উপাদান, একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে স্করবিক অ্যাসিড। নাম্বার টু তে হচ্ছে মিল্ক ফিজল এক্সট্রাক্ট। নাম্বার ওয়ানে হচ্ছে স্করবিক অ্যাসিড, নাম্বার টু তে হচ্ছে মিল্ক ফিজল এক্সট্রাক্ট, নাম্বার থ্রি তে হচ্ছে সেনা এক্সট্রাক্ট, নাম্বার ফোর গ্রিন টি এক্সট্রাক্ট, দেন হচ্ছে সি বাকথর্ন এক্সট্রাক্ট, দেন হচ্ছে মলডোভিয়ান ড্রাগন হেড এক্সট্রাক্ট। নামগুলো খুব কঠিন, নামগুলো খুবই অপরিচিত, আমি জানি আপনাদের নামগুলো শুনে খুবই আজব লাগছে, কিন্তু ভয়ের কোনো কারণে আমরা এই একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট গুলোর সম্পর্কে খুব ডিপলি ইনশাল্লাহ জানবো ধীরে ধীরে। ওকে, তাহলে আমরা এখন সবাই দ্রুত একটু নোট করে ফেলি যে আমাদের গুরুত্বপূর্ণ যে ফুড ইনগ্রেডিয়েন্টস গুলো, যেগুলো হচ্ছে আমাদের এই প্রবলেম গুলো সমাধান করবে, সেই ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি, এই নোটটা আমরা দ্রুত একটু নিয়ে ফেলবো। স্করবি অ্যাসিড স্করবিক অ্যাসিড মিল্ক ওকে, সবাই একটা কাজ করতে পারেন যে সবাই একটু স্ক্রিনশট রেখে দিতে পারেন, কিন্তু জি পরবর্তীতে হচ্ছে সময় করে নোটটা নিয়ে নেবেন। তবে জি স্ক্রিনশট যেন স্ক্রিনশটে থেকে না যায়, নিচ্ছি অবশ্যই ম্যাডাম এটা নোট করতে হবে। তাহলে প্রথম যে উপাদানটা আমরা দেখতে পাচ্ছি আমাদের, সেটা হচ্ছে স্করবিক অ্যাসিড। স্করবিক অ্যাসিড সম্পর্কে আমাদের এখানে যারা আছি, কারো কি কোনো আইডিয়া আছে স্করবিক অ্যাসিড কি? হালকা করে কারো কোনো ধারণা আছে কি? আমার যাকে শেষ করি না। ওকে, মুখের মুখের ঘা হলে এটা ইয়ে করতে হয়, হ্যাঁ, এটা ভিটামিন সি। ভিটামিন সি জাতীয়, রাইট, আপু ভিটামিন সি জাতীয়। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ জিয়াউল হক ভাইকে এবং আব্দুল হালিম ভাইকে। জিয়াউল হক ভাই যেটা বলেছেন যে এটা কিন্তু সত্য, যে সাধারণত দেখা যায় আমাদের মুখে বিভিন্ন ধরনের এ ধরনের ঘা বা এরকম প্রবলেম গুলো, ইনফেকশন গুলো যখন হয়, তখন কিন্তু ডক্টর সাজেস্ট করে স্করবিক অ্যাসিড, রাইট? যে মেডিসিন গুলো স্করবিক অ্যাসিড আছে। এবং হালিম ভাই যেটা বলেছে সেই পয়েন্টটাও রাইট, এটা ভিটামিন সি এর সাথে রিলেটেড। কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন সি কেও স্করবিক অ্যাসিড বলা হয়ে থাকে, তবে স্করবিক অ্যাসিডটা মূলত এটা হচ্ছে একটা স্পেশাল সলিউশন, ভিটামিন সলিউশন, যেটা ভিটামিন সি এবং ওয়াটার অর্থাৎ পানির সাথে সংমিশ্রণ করে একটা স্পেশাল বিক্রিয়ার মধ্য দিয়ে স্করবিক অ্যাসিডটা তৈরি হয়। এটা নেচারালিও হয়, এটা আবার আপনার ল্যাবেও কিন্তু তৈরি করা হয়। তাহলে নেচারালি যে স্করবিক অ্যাসিডটা আমরা পাই, সেটা কোথায় পাই? সেটা বিভিন্ন ধরনের খাদ্য উপাদানে পাই। তাহলে স্করবিক অ্যাসিডটা মূলত কি? স্করবিক অ্যাসিডটা মূলত হচ্ছে ভিটামিন সি এর একটা সলিউশন, যেটা হচ্ছে পানির সাথে মিশ্রিত। তাহলে এটা আমরা সবাই একটু নোট নেব যে স্করবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এন্ড ওয়াটারের, ভিটামিন সংমিশ্রণ। রাইট, ভিটামিন সি প্লাস ওয়াটারের সংমিশ্রণে একটা চমৎকার সলিউশন, যেটা হচ্ছে স্করবিক অ্যাসিড। তাহলে এটা আমরা সবাই একটু লিখে ফেলবো, সবাই একটু ডায়েরিতে এটা লিখে ফেলবো। তাহলে এই স্করবিক অ্যাসিডটা মূলত এখানে মূল যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি, রাইট? তাহলে ভিটামিন সি আমাদের কোন কোন খাদ্যে পাওয়া যায়? সাধারণত কিছু ভেজিটেবলস আছে, কিছু ফ্রুটস আছে,
যেগুলোতে আমরা ভাইটামিন সিটা পেয়ে থাকি, রাইট? তাহলে জি কি কি খাদ্যে আমরা ভাইটামিন সিটা সাধারণত পাই? লেবু দেখা যায় যে বিভিন্ন ধরনের যে সবুজ শাকসবজিগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে থাকি, রাইট? রাইট সবুজ আর শাক, যে যে ফলগুলো একটু বেশি টক সেগুলোর মধ্যে ভিটামিন সি বেশি থাকে। অ্যাবসলিউটলি, যেগুলোর মধ্যে টার্টারিক অ্যাসিড আছে, যেগুলো হচ্ছে একটু টক জাতীয়, সেগুলোতে হচ্ছে ভিটামিন সিটা সাধারণত বেশি থাকে। তাহলে কি কি ভেজিটেবল সাধারণত ascorbic অ্যাসিড প্রোভাইড করে বা কি কি ফল প্রোভাইড করে? তার মধ্যে আমরা যদি অনেকেই আছে, অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে যে যেমন ধরেন আপনার বিভিন্ন ধরনের বেরিজ আছে, তারপর বিভিন্ন ধরনের সাইট্রাস ফুড, যেটা অনেক আম- মুশির ভাই যেটা আমলকি আমলকি, লেবু, কমলা লেবু, তারপরে আপনার হলো আপনার পাপাই মালটা, রাইট, এইসব জমি বেশি আছে আর কি। মার্শাল্লাহ, চমৎকার। আমরা সবাই একটা লাভ রিয়েকশন দিয়ে আমাদের মুশির ভাইয়ের জন্য। ওনার মার্শাল্লাহ চমৎকার নলেজ আছে এই বিষয়ে। সজনে ওকে, তাহলে কিন্তু যেটা অলরেডি আপু বলেছেন। আপু জি জি আমার একটু ওই যে তাড়াতাড়ি ওই যে ক্যালসিয়াম যে প্রোডাক্ট গুলো আছে এগুলো বেশি দরকার। আমার কোমর আর এই যে ঘাড় ধরেন আমি বসে থাকতে পারি না, খুবই কষ্ট, কিন্তু কবে আসবে আমি অপেক্ষায় আছি। জি 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 ভাইয়া, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পণ্যগুলো হাতে পেয়ে যাবো। আমাদের পণ্যগুলো কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আমরা অলরেডি দেখেছি গতকালকে, কিছুক্ষণ আগে আপনাদের আমাদের প্রীতম দেবনাথ স্যার কিন্তু বলছিলেন যে আমরা গতকালকে আমাদের পেজে শেয়ার করেছি, রাইট, পণ্যগুলো নিয়ে। তাহলে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা এগুলো পেয়ে যাবো। সো আমরা যে পয়েন্টটাতে ছিলাম যে এসকর্বিক অ্যাসিড মূলত যে সাইট্রাস ফ্রুট গুলো আছে, যেটা মশুর ভাই বললেন যে যেগুলো টক জাতীয়, তাহলে সাইট্রাস ফ্রুট যেগুলো হচ্ছে যেগুলোতে সাইট্রাস সাইট্রাস ফ্রুট যেগুলোর মধ্যে হচ্ছে যে আপনার টক উপাদানটা, মানে টকটা কেন হয় ওটার মধ্যে যখন আপনার সাইট্রাস অ্যাসিডটা থাকে, তো এই অ্যাসিডটা কিন্তু টকের ইয়াটা টেস্টটা নিয়ে আসে। তাহলে সাইট্রাস ফ্রুট, আমরা সবাই এই পয়েন্টটা লিখবো যে সাইট্রাস ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্করবিক অ্যাসিড রয়েছে। সাইট্রাস ফ্রুটের মধ্যে ওই যে নামগুলো অলরেডি আমাদের মুশির ভাই বলেছেন, যে আমলকি, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের টক জাতীয় ফলগুলো। এই যে এখন মৌসুম হলো জাম্বুরা, জাম্বুরা তো অনেক ভিটামিন সি আছে। রাইট, এই এই যে ফ্রুটস গুলো, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এবং ভিটামিন সি শুধু না, ভিটামিন সি এর সেই সলিউশনটা যেটা হচ্ছে পানীয় এবং ভিটামিন সি মিশ্রণের যে অ্যাসকর্বিক অ্যাসিডের যে সলিউশনটা, সেটা কিন্তু এই ফ্রুটস গুলোতে রয়েছে। সেই সাথে আমাদের কিছু কালারফুল ফ্রুট, যেমন ধরেন আপনার পেঁপে, পেঁপেতেও কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তারপরে বিভিন্ন ধরনের যে বেরিজ গুলো রয়েছে, স্ট্রবেরি, তারপর হচ্ছে ব্ল্যাকবেরি, এই যে ধরনের ফ্রুটস গুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ড্রাগন ফল, ড্রাগন ফল। ড্রাগন ফলের মধ্যেও আছে ভিটামিন সি। তবে আহ ড্রাগন ফলের মধ্যে ভিটামিন সির পাশাপাশি আদার্স ভিটামিন গুলো কিন্তু অনেক বেশি রয়েছে। তারপর হচ্ছে আমাদের আমরা যে আহ, পেয়ারা খাই, কাঁচা পেয়ারা খান বা পাকা পেয়ারা খান, যেটাই খান, পেয়ারার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে। তাহলে সবজি বিটরুট। আমাদের কি কি সবজিতে থাকে? সবজির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে গ্রিন ভেজিটেবলস গুলো, এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ভিটামিন সি থাকে। যেমন ধরেন আপনার ব্রুকলি, তারপরে ধরেন আপনার যে ফ্লাওয়ার, কলিফ্লাওয়ার, তারপর হচ্ছে আপনার ইভেন যে কাঁচা মরিচ, পেপার্স, গ্রিন পেপার্স, ঠিক আছে? তো এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আপনার বিভিন্ন ধরনের শাক রয়েছে যেগুলোতে ভিটামিন সি রয়েছে। তারপর আপনার সিম, মটরশুঁটি, এই যে সবুজ রঙের যে সবজিগুলো রয়েছে, এই সবজিগুলোর মধ্যে কিন্তু আদার্স অন্য ভিটামিনসও রয়েছে, কিন্তু সেই সাথে ভিটামিন সিটাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এবং সেই ভিটামিন সিটা একদম আপনার অ্যাসকর্বিক অ্যাসিড রূপে রয়েছে। তাহলে আমরা এই বিষয়গুলো সবাই ক্লিয়ার হয়েছি যে আমরা অ্যাসকর্বিক অ্যাসিডটা কি এবং অ্যাসকর্বিক অ্যাসিডটা আমরা কোথায় পাই, কিসে পাই, এটা কি আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার ওকে, সবাইকে নোট করেছি। জি অসংখ্য ধন্যবাদ। তাহলে
আমাদের এই যে এসকর্বিক অ্যাসিডটা এটা সম্পর্কে আমরা আজকে হালকা একটু ধারণা নিলাম। সেকেন্ড যে আমাদের যে ইনগ্রেডিয়েন্টটা সেটা হচ্ছে মিল্ক থিজল এক্সট্রাক্ট। মিল্ক থিজল এক্সট্রাক্ট সম্পর্কে আমরা ম্যাক্সিমাম মানুষই আমাদের এটা জানা নেই। এটা হচ্ছে খুবই চমৎকার একটা পণ্য, যেটা ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের বিভিন্ন ধরনের পরিপাকে খুব ভালো রকমের কাজ করে। তো মিল্ক থিজল যে এক্সট্রাক্টটা এটা কিন্তু আসলে একটা আহ, এটা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের চীন দেশে এটা খুব বেশি ইউজ হয়। আমরা কিন্তু চাইনিজ বা জাপানিজ এই যে নেশন গুলো রয়েছে এদেরকে কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ, প্লাস হচ্ছে কোরিয়ান, এরা কি, এরা দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে, 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, তারপরও দেখে মনে হয় যারা 25 বছর 30 বছর বয়সী যুবতী বা যুবক এরকম মনে হয়। এরকম মনে হয় না? জি। জি। কেন এটা হয়? কারণ ওরা কিন্তু এই নির্যাস গুলো, এই যে এক্সট্রাক্ট গুলো ওরা প্রচুর পরিমাণে এগুলো ইউজ করে। মিল্ক হেজেল এক্সট্রাক্টটা এটা কিন্তু চায়নাতে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে মিল্ক হেজেল হচ্ছে খুবই প্রাচীন একটা ভেষজ, যেটা হচ্ছে আমাদের মূলত লিভার, তারপর হচ্ছে কিডনি, তারপর হচ্ছে গল ব্লাডার, এগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে মিল্ক হেজেলটা মূলত কি করছে, আমাদের যে ইন্টারনাল গুরুত্বপূর্ণ কিছু বডি অর্গান যেমন লিভার, তারপর হচ্ছে গল ব্লাডার, কিডনি, এই বিষয়গুলো, এই যে বডি অর্গান গুলো রয়েছে এগুলোকে খুব চমৎকার ভাবে নিরাময়ে সাহায্য করে হচ্ছে মিল্ক হেজেল। আমরা সবাই বিষয়গুলো নোট করবো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের এগুলো জানা থাকতে হবে। জানা থাকতে হবে শুধু নিজের জন্যও নয়, আপনার পরিবার সদস্যদের জন্য। নিজেও সুস্থ থাকবেন, নিজের পরিবারের সদস্য, আপনার সন্তান, সবাইকে সুস্থ রাখার জন্য আপনার এটা জানা প্রয়োজন। তাই কেউই আমরা বিষয়গুলো গাফেলতি করবো না, খুব গুরুত্বের সাথে বিষয়গুলো শেখার চেষ্টা করবো। তাহলে মিল্ক হেজেল এক্সট্রাক্টটা আমরা যেটা বলতাম, এটা কিন্তু মিল্ক নাম শুনে এটা বোঝার কোনো কারণ নাই যে এটা দুধ। মিল্ক বলতে আমরা যে দুধ বুঝি এটা কিন্তু সেটা না। মিল্ক থিজল এক্সট্রাক্ট এটা কিন্তু ভিন্ন একটা উপাদান, এবং এই এক্সট্রাক্টটা একদম খুবই প্রাচীন আমল থেকে এটা কিন্তু ব্যবহার করে আসছে। যদিও আমরা বাংলাদেশের মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানুষের আমরা এটা জানি না। আমি জানি এই ক্লাসে আজকে যারা আছেন তাদের মধ্যে অনেকে আজকে প্রথম এই নামটা শুনেছেন, রাইট? জি এই নামটাই হয়তো অনেকে জানা ছিল না। তাহলে অথচ এটা কিন্তু জি। অনেক প্রাচীন আমল থেকে এই এক্সট্রাক্টটা কিন্তু ইউজ হয়ে আসছে অনেক কান্ট্রিতে, অনেক বেশি কিন্তু এটা প্রাচীন যুগ থেকে এটা ব্যবহার হচ্ছে। এবং এটা কিন্তু খুবই চমৎকার ভাবে আমাদের শরীরের যে পরিপাক্রিয়াটাকে অনেক চমৎকার ভাবে এখানে ইফেক্ট করে, ও পরিপাক্রিয়াটা স্মুথ করে। যারা রেগুলার এই এক্সট্রাক্টটা ইউজ করে তাদের পরিপাক্রিয়াটা একদম প্রপারলি হয়, এবং যার ফলে কিন্তু তাদের যে এজিংটা এটা কিন্তু অনেকটাই প্রভাবিত হয়ে যায়। আর মেইন উপাদান হলো বিভিন্ন ধরনের বাদাম। ইয়েস, রাইট, বিভিন্ন ধরনের বাদামের ভেতরে এটা রয়েছে। তাহলে আমরা মৌসুমী ভাইয়ের জন্য একটা লাভ ডিসিশন দিই, উনি এই বিষয়গুলো তাহলে অনেক চর্চা করেন, এই যে এটা বোঝায় না। যাই হোক, তাহলে আমরা এই দুইটা পণ্য আজকে হালকা একটু আইডিয়া নিলাম। যেহেতু আজকে আমার একটু টাইমটা লেট হয়ে গেছে এবং অলরেডি টাইমটা ওভার হয়ে গেছে, তা আজকে আর আমরা বাড়াচ্ছি না এখান থেকে। আশা করি আপনার নামগুলো সব লিখে নিয়েছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে জানবো, ডিপলি জানবো, এবং কোনটা কি কাজ, কোনটা কিভাবে আমরা কোত্থেকে পাবো, এই বিষয়গুলো আরো ক্লিয়ার হব। এন্ড এগুলো উপকারিতা গুলো আমাদের ভালো করে জানতে হবে, রাইট? রাইট ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ধৈর্য সহকারে কানেক্টেড ছিলেন। আপনাদের জন্য আমার তরফ থেকে একটা স্পেশালি ল্যাব রিঅ্যাকশন আমি শেয়ার করছি, এবং আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু লেট করেছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি একদম শুরু থেকে চেষ্টা করবো কানেক্ট থেকে আপনাদের এই বিষয়গুলো চমৎকার ভাবে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করবো সবাই। নেক্সট ক্লাসে আমরা আরো বেশি পার্টিসিপেন্ট নিয়ে উপস্থিত থাকবো কিনা, জি 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 ম্যাডাম। ইনশাআল্লাহ আমরা আমাদের টিমের সকল মেম্বারকে নিয়ে যথাসময় উপস্থিত হয়ে যাবো, কারণ নেক্সট ক্লাসটা অনেক চমৎকার কিছু বিষয় আমরা জানবো, এবং এটা আমাদের সবারই জানা প্রয়োজন, রাইট?
তাহলে Right. সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনায় আজকের মতো আমি এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ইনশাআল্লাহ পরবর্তী সেশন আবার দেখা হবে। আমি চলে যাচ্ছি আমাদের আসসালামু আজকে আলাইকুম। যিনি অ্যাঙ্কর স্যার ওনার কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা সবাই আমাদের ম্যামকে, ম্যামকে হার্দিক সম্বোধন করি চমৎকার ভাবে অনেকগুলো নতুন নতুন বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য। যারা আমরা নতুন জেনেছি তাদের কাছে হচ্ছে এক্সপ্লোরিং ডিসকভার করেছি, আর যারা আগে কিছুটা জানতাম আরো একটু বিশদভাবে আমরা জেনেছি। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা হেলথ সম্পর্কে জানলাম, প্রোডাক্ট সম্পর্কে জানলাম। তো আজকের সারাদিন ব্যাপী আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের